রিক এবং সিড তিনতলার ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো আর ফটো তুলতেও লেখালেখি করতে লাগলো। প্রত্যেকটা ঘর ঘুরে ঘুরে ওরা যখন শেষ ঘরটায় এলো, দেখলো ঘরটায় তালা লাগানো। পুরনো দিনের মরচে ধরার তালাটা একটু জোরে চাপ দিতেই সেটা ভেঙে দু টুকরো হয়ে গেল। তারপর সিড আর রিক দরজাটা হালকা ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। সেই সাথে একটা দমকা হাওয়ার ঝাপটা ওদের চোখে মুখে এসে লাগলো। একটা বিশ্রী গন্ধে রীতিমতো দুজনের গাটা গুলিয়ে উঠল। ওরা নাকে রুমাল চেপে ঘরের ভেতরে ঢুকতেই ওদের শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল যেন। সারা ঘরটায় ছড়িয়ে ছিটিয়ে কঙ্কাল পড়ে রয়েছে, শুকনো রক্তের দাগও লেগে রয়েছে দেওয়ালের ঘরের কোণায়। চোখের সামনে এরকম দৃশ্য দেখে রিক আর সিড তাড়াতাড়ি ঘরটা থেকে বেরিয়ে এসে দরজাটা আবার বন্ধ করে দিল। রিক জোরে জোরে বার কয়েক নিঃশ্বাস নিয়ে বলল, ওগুলো ওগুলো কি ছিল ভাই? কি কি বিভৎস! সিড রিককে বলল, শোন ভাই, এই ঘরের কথাটা নিচে কাউকে বলিস না, সবাই ভয় পেয়ে যাবে। সে না হয় বলবো না, কিন্তু এই কঙ্কালগুলো কাদের? দেখে তো মনে হচ্ছে মানুষের। সবাই বলে যারা এই বাড়িতে আসে তারা কেউ ফিরে যায় না। তবে কি এই কঙ্কালগুলো সেই সব মানুষদের নয় তো যারা আমাদের মতো এই বাড়িতে এসেছিল? রিক ভীষণ ঘাবড়ে যায়। সিডের হাতটা চেপে ধরে বলে, আমরা এখানে এসে কোনো ভুল করিনি তো? আমাদের অবস্থাও এরকম হবে না তো ভাই? কথাটা সিডও চিন্তা করছিল। বলল, না না, কিছু হবে না আমাদের। তুই চল এখন, আমরা তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যাব। বাকিটা কলকাতায় গিয়ে দেখে নেব। দোতলায় ডান দিকের ঘরগুলোতে সর্বরী একা একাই ঘুরে কিছু ছবি তুলছিল। হঠাৎ তার মনে হলো ওর পিছনে কেউ আছে, কিন্তু সর্বরী যতবারই পেছনে ঘুরে দেখেছে কাউকে দেখতে পায়নি ওর পেছনে। আশ্চর্যভাবে সর্বরী অন্য কারোর উপস্থিতি বারবার টের পাচ্ছে ওর পেছনে। একটা ঘরে এসে সর্বরী দাঁড়িয়ে পড়ল। সে ঘরে ঢুকেই দেখতে পেল সামনের দেওয়াল জুড়ে একটা ফটো ঝুলছে, আগেকার দিনের তৈলচিত্র, বিশাল বড় করে ফ্রেমে টাঙানো আছে। ছবিটা একটা অল্প বয়সী মেয়ের। মেয়েটার চোখ দুটো শান্ত আর নিষ্পাপ। অনেকক্ষণ ছবিটার দিকে একভাবে তাকিয়ে থাকতে থাকতে সর্বরীর মনে হলো এই মেয়েটার চোখটা তার বড্ড চেনা, কোথায় যেন দেখেছে ও এমন চোখ, কিন্তু এই মুহূর্তে ঠিক মনে করতে পারছে না। হঠাৎই সর্বরীর মনে হলো দরজার পাশ থেকে কেউ একটা সরে গেল। সর্বরী আর এক মুহূর্তও দেরি করল না, দরজার দিকে ছুটে গেল। কিন্তু অবাক হলো, সেখানেও কাউকে সে দেখতে পেল না। সর্বরী বার কয়েক জোরে জোরে ডেকে উঠল, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ পেল না। জুন ও পূজাও ওদের কাজ করছে মনোযোগ দিয়ে, কিন্তু থেকে থেকেই পূজা লেখার মাঝে চমকে উঠছে। জুনও যে একটু ভয় পাচ্ছে না তা কিন্তু নয়, কিন্তু ও পূজাকে আরও ঘাবড়ে দিতে চাইছে না বলে সাহস জুগিয়ে যাচ্ছে। পূজা যেরকম যে জায়গার কথা বলছে জুন সেই জায়গারই ছবি সংগ্রহ করছে। এতক্ষণে 4-5টা ঘর জুন আর পূজা মিলে কভার করে নিয়েছে। এবার অন্য একটা ঘরে ঢুকে দেখলো ঘরটা অন্য ঘরগুলোর তুলনায় বেশ বড়। সেই ঘরের মধ্যে আরও একটা ঘর রয়েছে। প্রথমটায় ওরা দরজা দেখে ভেবেছিল হয়তো এটা স্নানঘর বা বাথরুম হবে, কিন্তু দরজাটা খুলতেই দেখলো সেখানে আরও একটা ঘর রয়েছে ছোট মতো। সেই ঘরটা অন্ধকার, কিছুই ভালো করে দেখা যাচ্ছে না সেখানে। সেই ঘরে ঢুকেই জুন তাড়াতাড়ি ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করলো। সেই আলোতেই দেখতে পেল সেই ঘরে কোনো আসবাবপত্র নেই। ঘরের মাঝ বরাবর একটা দড়ি ঝুলছে, তাতে আগেকার দিনের নানান রকম নাম না জানা ছোট ছোট অস্ত্র টাঙানো রয়েছে। সেগুলোর প্রায় সবটাই জং ধরে মরচে বড়ে ভেঙে আছে, আর ঘরের একটা কোণে একটা চৌবাচ্চা মতো করা আছে, সেটা আবার ওপরে জাল দিয়ে ঢাকা। জুন একটু এগিয়ে গিয়ে দেখল চৌবাচ্চায় জল নেই, বরং কতগুলো ইঁদুর মরে পচে রয়েছে, তার থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে। এসব দেখে পূজার কেমন যেন একটা মনে হলো। ও ঘাবড়ে গিয়ে বলল, জুন, আমার না এখানে ঠিক ভালো লাগছে না, আমরা বরং এখান থেকে চলে যাই অন্য কোথাও। জুনেরও কেমন একটা যেন লাগছিল সব দেখে শুনে। ও পূজার সাথে সহমত হয়ে বলল, হ্যাঁ
ঠিকই বলেছিস, চল অনেক হয়েছে থিসিসের কাজ, বাকিটা এখান থেকে কলকাতায় গিয়ে ফিরে দেখব। বলেই ওরা দুজন যখন বের হতে যাবে ঠিক তখনই ওদের পেছনে একটা শব্দ হলো। সেই শব্দে দুজনেই চমকে উঠল। পেছন ঘুরে দেখল ঘরের শেষ মাথায় দেওয়ালটা যেন নড়ছে। পূজার কোনো কথাই কানে না তুলে জুন এগিয়ে গিয়ে দেখল দেওয়ালটার কাছে যেতেই জুন দেখল তখনও দেওয়ালটা কাঁপছে। জুন হাত দিতেই বুঝতে পারল এটা আসলে কোনো দেওয়াল নয়, বরং দেওয়ালের মতোই আরও একটা দরজা। তাতে হালকা ধাক্কা দিতেই সেটা মাঝখান থেকে দুভাগ হয়ে খুলে গেল। আর এইসব দেখে পূজার সাথে জুনও আশ্চর্য হয়ে ঝুঁকে দেখল দেওয়ালের গা বেয়ে একটা ঘোরানো সিঁড়ি নিচে নেমে গেছে। জুন গালে হাত দিয়ে বলে উঠল, আরে এটা তো সুড়ঙ্গ। এই চল না নিচে নেমে একটু দেখে আসি এটা কত দূর অবধি গেছে, নাকি এটার নিচে কোনো গুপ্তধন রাখা আছে। আগেকার দিনে এসব জমিদার বাড়িটারিতে না অনেক গুপ্তধন থাকতো বলে শুনেছি, জানিস। পূজা জুনকে ধমক দিয়ে বলল, তোর বড্ড সাহস না, তুই একা যা, আমি একদম যাব না এখানে। বরং এখন চল বাইরে চল, সবাইকে ডেকে নিয়ে আসি এখানে। পূজার কথাটা জুনের মনে ধরল। ও বলল, হ্যাঁ সেটা ঠিকই বলেছিস, চল তাহলে। দুজনেই সেখান থেকে বাইরে চলে এলো। নিচে সাগ্নিক আর তমসা ছোটাছুটি করছে এই ঘর থেকে ওই ঘরে। একটা ঘরের কাছে আসতেই সাগ্নিক তমসাকে টেনে নিয়ে সেই ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। এতক্ষণ সাগ্নিকের সাথে ছোটাছুটি করে তমসা হাঁপাচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে বলে ওর বুক ওঠানামা করছে। সাগ্নিক এবার তমসার দিকে তাকিয়ে এগিয়ে এসে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় তমসার ঠোঁটে। তমসাও বাধা দেয় না, বরং এরকম একটা নির্জন গা ছমছমে জায়গায় সাগ্নিকের পরশ পেয়ে তমসার বেশ ভালোই লাগে। এরকম একটা পরিবেশে সাগ্নিকের ভালোবাসাটাও তমসার কাছে রহস্যময় হয়ে ওঠে। আর এই স্মৃতিটাকেই তমসা মনের মণিকোঠায় ধরে রাখতে চায় সারা জীবন। তাই আরও শক্ত করে জড়িয়ে ধরে সাগ্নিককে নিজের মধ্যে। তমসার উষ্ণ ঠোঁটের সাড়া পেয়ে সাগ্নিকের শরীরও জেগে ওঠে। তমসাকে আরও আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে নিজের বাহুডোরে। এক এক করে তমসার শরীর থেকে সব জামাকাপড় খুলে ফেলতে থাকে। তমসাও চুম্বনরত অবস্থাতেই সাগ্নিকের শার্টের বোতাম খুলতে থাকে। এখন সাগ্নিক পুরো শার্টলেস, আর তমসার শরীরে শুধু অন্তর্বাসটুকু আছে। একে অপরের ভালোবাসার রসটুকু শুষে নিতে থাকে তারা পরম তৃপ্তিতে। তমসার শরীরের গন্ধে সাগ্নিকও মত্ত হয়ে ওঠে কামনার আগুনে। এবার তমসার শরীর থেকে অন্তর্বাসটুকু খুলে নিয়ে তমসাকে বিবস্ত্র করে ফেলে সাগ্নিক। তমসাও সাগ্নিকের ছোঁয়ায় আচ্ছাদিত হয়ে পড়ে। দুজনেই পৌঁছে যায় উত্তেজনার চরম শিখরে। একসময় দুজনেই তৃপ্ত হয়ে শিথিল হয়। সাগ্নিকের শরীরটা এলিয়ে পড়ে তমসার পাশে। তমসাও এক বুক তৃপ্তি নিয়ে হাতটা মাথার উপরে রেখে ওপরের দিকে তাকাতেই হঠাৎ চমকে ওঠে। তমসা দেখে ওপরের ঝাড়বাতিটা দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসছে, আর তার ঠিক তলাতেই সাগ্নিক শুয়ে রয়েছে। তমসা তাড়াতাড়ি ধাক্কা মেরে সাগ্নিককে সেখান থেকে সরিয়ে দেয়। আর সাগ্নিক, ওর কি হলো জানতে হলে সঙ্গে থাকুন পরবর্তী এপিসোড পর্যন্ত। আর আজকে আমার অডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।